আচ্ছা, আপনি কি কোনোদিন কল্পনা করতে পেরেছেন যে একজন জীবনদাতা ডাক্তার যার কাজ মানুষের প্রাণ বাঁচানো, সে একদিন 12টা প্রাণ কেড়ে নিয়ে নিজেই নিজেকে উড়িয়ে দেবে? দিল্লির বুকে ঘটা এক ভয়াবহ বিস্ফোরণের আসল গল্প এটাই। দিল্লির চাঁদনি চকে একটা গাড়ি বিস্ফোরণ প্রথম দেখায় মনে হতে পারে সামান্য একটি ঘটনা, কিন্তু যখন দেশের প্রতিরক্ষা মন্ত্রী এটাকে অ্যাক্ট অফ ওয়ার বা যুদ্ধ বলে ঘোষণা করেন, তখন কি আপনার মনে হয় না যে এর পেছনে আরো বড় কোনো কারণ লুকিয়ে আছে? বন্ধুরা, এই বিস্ফোরণের গল্প শুধুমাত্র 12টা মৃত্যুর নয়, এটা হলো পহেলগাম থেকে শুরু হওয়া প্রতিশোধের চক্র। একটা সাদা গাড়িতে ঐতিহাসিক লাল কেল্লার সামনে সন্ধ্যা 7টার সময় একজন ডাক্তার বোমার সুইচ টিপে দিলেন। কিন্তু এই ডাক্তার কি বরাবরই খুনি ছিলেন? যার বিরুদ্ধে রোগী মেরে ফেলার অভিযোগ ছিল, সেই ব্যক্তি কিভাবে জিহাদের পথে হাঁটলো? আর সবচেয়ে বড় প্রশ্ন, এত বড় হামলার পেছনে একটা ছোট্ট ভুলের ভূমিকা ঠিক কি ছিল? আজ আমরা সেই পুরো রহস্যের জট খুলব, যা আপনাকে বাধ্য করবে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে। এই ঘটনাটিকে বুঝতে গেলে আমাদের ফিরে যেতে হবে কয়েক মাস আগে। এপ্রিলের 22 তারিখ জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গিদের হামলায় 26 জন সাধারণ নাগরিক নিহত হয়েছিলেন। এই হামলার পরই ভারত সরকার শুরু করে অপারেশন সিন্দুর। নামটা শুনে কিছুটা সামরিক মনে হতে পারে, কিন্তু সহজ কথায় বললে এটা ছিল ভারতের পক্ষ থেকে জঙ্গিদের ঘাঁটিগুলোতে এক জোরদার পাল্টা আঘাত। এই অভিযানের ফলে জৈশ-ই-মোহাম্মদের মতো গোষ্ঠীগুলো বেশ কোণঠাসা হয়ে পড়ে। এদের প্রধান মাসুদ আজহার তার নিজের পরিবারের 10 সদস্য, এমনকি তার বোন সাদিয়ার স্বামী ইউসুফ আজহারকেও হারান এই অপারেশনের ফলে। এর ফলে প্রতিশোধের আগুন তখন থেকেই জ্বলছিল। দেশের সবচেয়ে সুরক্ষিত রাজধানী শহর দিল্লি এবং তার প্রতীকী স্থান লাল কেল্লাকে টার্গেট করা হয়। এই বিস্ফোরণের পরই সরকারি সূত্রকে অ্যাক্ট অফ ওয়ার বা যুদ্ধ বলে ঘোষণা করে। পরিষ্কার বোঝা গিয়েছিল এটা কোনো সাধারণ সন্ত্রাসী কার্যকলাপ নয়, এটা ছিল এক পরিকল্পিত প্রতিহিংসা। আমাদের মনে সবসময় একটা ধারণা থাকে যে জঙ্গিরা সাধারণত সমাজের প্রান্তিক বা অশিক্ষিত অংশ থেকে আসে, কিন্তু এই ঘটনায় সেই ধারণাটাই ভেঙে যায়। এই মডিউলের কেন্দ্রে ছিল তিনজন ডাক্তার এবং একজন মেডিকেল কলেজের অধ্যাপক, ডক্টর মুজমিল সাকিল, ডক্টর আদিল আহমেদ, ডক্টর শাহিন শহীদ এবং মূল অভিযুক্ত ডক্টর উমর মোহাম্মদ। সবাই কাশ্মীরি, কিন্তু কাজ করতেন ফরিদাবাদের আল ফালা মেডিকেল কলেজে। এখন প্রশ্ন হলো, এত শিক্ষিত মানুষ কিভাবে এই পথে এলো? তদন্তকারীরা এর উত্তর খুঁজে পেয়েছে। জানা গেছে উমর এবং মুজমিলের মতো ডাক্তাররা টেলিগ্রামে দুটি গোপন গ্রুপ ফারজান্দান এ দারুল উলুম এবং উমর বিন খাতাব এর মাধ্যমে কট্টরপন্থায় উদ্বুদ্ধ হন। মজার বিষয় হলো, তাদের এই জার্ডিকালাইজেশনের গতিপথ আরো জোরালো হয় যখন তারা 2022 সালে তুরস্ক সফর করেন এবং সেখানে তাদের হায়ারল্যান্ডদের সঙ্গে দেখা করেন। তাদের কাজ ছিল লজিস্টিক অ্যাসেট হিসেবে কাজ করা। ডাক্তার হওয়ার কারণে তাদের উপর সহজে কেউ সন্দেহ করত না। তারা সহজেই এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াত করতে পারতেন এবং বিস্ফোরক তৈরির উপকরণ যেমন অ্যামোনিয়াম নাইট্রেট, যা কিনা সারের ছদ্মবেশে পাওয়া যায়, তা সংগ্রহ করতে পারতেন। এই হোয়াইট কালার নেটওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ লজিস্টিক সমন্বয়কারী ছিলেন ডক্টর মুজমিল সাকিল। তিনি ফরিদাবাদে একাধিক বাড়ি ভাড়া নিয়ে প্রায় 2900 কেজি বিস্ফোরক মজুত করেছিলেন। এবার আসা যাক এই হামলার মূল অভিযুক্ত ডক্টর উমর মোহাম্মদের কথায়। ডক্টর উমরকে দেখে কেউ ভাবতেই পারবে না যে তিনি একজন আত্মঘাতী হামলাকারী হতে পারেন, কিন্তু তার অতীত ছিল বিতর্কে ভরা। জানা যায় অনন্তনাগের গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট থাকাকালীন তিনি কর্মক্ষেত্রে অবহেলার কারণে এক রোগীর মৃত্যুর জন্য দায়ী ছিলেন। এমনকি তিনি হাসপাতাল থেকে গায়েব হয়ে গিয়েছিলেন এবং পরে সিসিটিভি ফুটেজে তার মিথ্যা ধরা পড়ায় তাকে বরখাস্ত করা হয়। একজন জীবনদাতা হিসাবে তিনি যখন ব্যর্থ হলেন, তখন তিনি সন্ত্রাসের পথ বেছে নিলেন। তদন্তে বেরিয়ে আসে তিনি কিছুদিন ধরে জৈশ-ই-মোহাম্মদের সঙ্গে যুক্ত একটি সন্ত্রাসী নেটওয়ার্কে সক্রিয় ছিলেন এবং গাড়িতে বিস্ফোরক রাখার দায়িত্ব তার উপরেই দেওয়া হয়েছিল। যে সাদা i-20 গাড়িতে বিস্ফোরণ হয়, সেটিও হাতবদল হয়ে শেষ পর্যন্ত তার কাছেই পৌঁছায়। এই হাতবদলে তারিক নামে পুলওয়ামার এক ট্রাক চালক সাহায্য করেছিলেন। এই পুরো ষড়যন্ত্র ভেস্তে যাওয়ার কারণ হলো সময়। নভেম্বরের 9 এবং 10 তারিখে ফরিদাবাদ মডিউলের ওপর পুলিশের অভিযান শুরু হয়। ডক্টর মুজমিল সাকিল এবং ডক্টর আদিল আহমেদের মতো মূল সদস্যদের গ্রেপ্তার করে পুলিশ। এরপরই প্রায় 3 টন বিস্ফোরক উদ্ধার হয়। এই বিশাল পরিমাণ বিস্ফোরক বাজেয়াপ্ত হওয়ার খবর আসামাত্র ডক্টর ওমর নবী চরম আতঙ্কে পড়ে যান। গ্রেপ্তারের ভয়ে তিনি তাড়াহুড়ো করে বিস্ফোরক বোঝাই গাড়িটি নিয়ে দিল্লি রওনা দেন। তদন্তকারীরা মনে করেছেন এটা ছিল তার প্রায়
16 ঘন্টার এক মরিয়া প্যানিক ড্রাইভ। তিনি কোনো বড় পরিকল্পনা অনুযায়ী নয়, বরং নিছক আতঙ্কিত হয়ে লালকেল্লার কাছে নিজের গাড়িতে নিজেকে উড়িয়ে দেন। বিস্ফোরণটি যদি সুপরিকল্পিত হতো তবে এর ক্ষয়ক্ষতি আরও অনেক মারাত্মক হতে পারত। বিস্ফোরণের পর মাটিতে কোনো গর্ত হয়নি, কারণ এতে ব্যবহৃত হয়েছিল অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল অর্থাৎ ANFO। যেহেতু ডাক্তার উমর পেশাদার বোমা প্রস্তুতকারক ছিলেন না এবং তাড়াহুড়োয় ভুলভাবে বোমাটি তৈরি করা হয়েছিল, তাই সম্ভবত আর্দ্রতা বা সঠিক ডেটোনেশনের অভাবে এটি কেবল আংশিকভাবে বিস্ফোরিত হয়, যা তীব্র দহন সৃষ্টি করে কিন্তু বড় ধরনের বিধ্বংসী বিস্ফোরণ ঘটাতে ব্যর্থ হয়। আর এই অপেশাদারিত্বের কারণেই আরও বড় হামলা ঠেকানো গেল। পুরো মডিউলটি ভেস্তে গেলেও এই ঘটনা থেকে উঠে আসা একটি তথ্য সবচেয়ে বেশি উদ্বেগের, আর সেটা হলো জেহাদে মহিলাদের সরাসরি এবং ডিজিটালভাবে অন্তর্ভুক্তিকরণ। অপারেশন সিন্দুরে স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে মাসুদ আজহারের বোন সাদিয়া আজহার নিজেই জয়েসের প্রথম মহিলা শাখা জামাত উল মুমিনাত প্রতিষ্ঠা করেন। গ্রেপ্তার হওয়া অধ্যাপক ডক্টর শাহিন সঈদকে ভারতে এই মহিলা শাখার প্রধান হিসেবে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা 8ই নভেম্বর থেকে তুফান আল মুমিনাত নামে একটি অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করে, যেখানে মাসুদের অন্য বোন সামাইরা আজহারও জিহাদ বিষয়ে লেকচার দিতেন। এর মাধ্যমে তারা সমাজের বিভিন্ন অংশের মহিলাদের, বিশেষ করে দুর্বল অর্থনৈতিক পটভূমির মহিলাদের দলে টানার চেষ্টা করেছিল। এই অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে জয়েস এখন তাদের নেটওয়ার্ককে আরও গভীরভাবে ছড়িয়ে দিতে চাইছে, যেখানে ডাক্তার বা অধ্যাপকের মতো পরিচিতিধারীরা সহজেই রিক্রুটমেন্ট এবং লজিস্টিকের কাজ করতে পারে। বন্ধুরা, এই পুরো ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সন্ত্রাসবাদ এখন আর কেবল বন্দুকের লড়াই নয়, এটা সমাজের সবচেয়ে শিক্ষিত স্তরকে ব্যবহার করে ডিজিটাল মাধ্যমে জাল বোনা এক জটিল ষড়যন্ত্র। ডাক্তার উমরের ঘটনা হয়তো একটা ভুল বিস্ফোরণে শেষ হয়েছে, কিন্তু হোয়াইট কালার টেরর মডিউলের উত্থান এবং মহিলা ব্রিগেডের মতো নতুন কৌশল এটাই প্রমাণ করে যে এই যুদ্ধ এখন আমাদের আশেপাশে, আমাদের স্কুল, কলেজ, হাসপাতাল এবং সোশ্যাল মিডিয়ার গভীরেও পৌঁছে গেছে। এই বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই বিষয়টি সম্বন্ধে পুরোপুরি জানতে পারে। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এতটুকুই, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।